আধার রাতে আমি তখন গোসল করে উঠছি, হঠাৎ বাথরুমের দরজায় টোকা পড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, মা। জয়ের গলা। একটু কথা আছে কি? আমি তাড়াতাড়ি কাপড় পরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। জয় দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল গোলাপ। কি ব্যাপার রে? এত রাতে? আমার চোখের দিকে তাকাল। মা, আমাকে বলতে দাও। আমি অনেকদিন ধরে এই কথাটা বলতে চাইছি গু। আমি ওর দিকে তাকালাম। ২০ বছরের জয়, আমার একমাত্র সন্তান, যাকে আমি একা লালন পালন করেছি, আজ কেমন যেন ভিন্ন লাগছে। কেন তার চোখে এমন অদ্ভুত আবেগ? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি? কি বলছিস তুই? হ্যাঁ, মা। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা দুজন একসাথে থাকব, কিন্তু মা ছেলে হিসেবে নয়, স্বামী স্ত্রী হিসেবে গু। আমার মুখ দিয়ে কথা বেরুচ্ছিল না। আমার ৩৮ বছরের জীবনে আমি কখনো এমন কথা শুনিনি। কিভাবে আমার সন্তান আমাকে এভাবে দেখতে শুরু করল? আমরা অন্য শহরে চলে যাব, মা। কেউ জানবে না আমরা কে। আমি একটা ভালো চাকরি পেয়েছি ঢাকায়। আমরা নতুন করে শুরু করতে পারি। আমি বিছানায় বসে পড়লাম, আমার পা কাঁপছিল। আমার পাশে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, মা। যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে গি। আমার চোখ দিয়ে অজানা কারণে অশ্রু গড়িয়ে পড়ল। ভয়? বিস্ময়? নাকি গোপন আনন্দ? কিন্তু আমি জানতাম এটা ঠিক নয়। এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। জয়কে আমি পেটে ধারণ করেছি, ৯ মাস বুকে বেঁধে ঘুরেছি, ছোটবেলায় তার হাত ধরে হাঁটা শিখিয়েছি। কিভাবে এটা সম্ভব? তুমি কি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করে উঠলাম। এটা কি কোনো রসিকতা? না, মা। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি তোমাকে চাই। জয় আমার হাত ধরল। আমি হাত ছিনিয়ে নিলাম। আমি তোর মা। এটা কোনোভাবেই সম্ভব না। এটা অনৈতিক, অপ্রাকৃতিক এবং আমার কথা আটকে গেল। হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করল। একদম ঠিক, মা। আমিও একই কথা বলতে চাইছিলাম গে। আমি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালাম। কি বলতে চাস তুই? মা, আসলে গু। গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। আমি আমি প্রফেসর চৌধুরীর মেয়ের সাথে মমতাকে বিয়ে করতে চাই। আমি ধাতস্থ হতে পারলাম না। তাহলে এতক্ষণ যা বললি সেগুলো? ওটা আসলে একটা প্র্যাকটিস, মা। আমার বন্ধু শাহিন বলল, যদি আমি তোমাকে এই কথা বলতে পারি, তাহলে মমতার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে আর কোনো সমস্যা হবে না। জয় লজ্জিত হাসি দিল। আমি বিছানায় লুটিয়ে পড়লাম। তোর মাথা খারাপ? আমি তো ভেবেছিলাম যে আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। জয় হেসে উঠল। আমি কি এতটাই পাগল, মা? আমি তাকে এক চড় মারলাম। ভুতুড়ে! আমার প্রাণ বেরিয়ে গেল প্রায়। এমন মজা করার কি দরকার ছিল? হাসতে হাসতে আমার পাশে বসল। মমতার বাবা খুব কড়া স্বভাবের। যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখছি। আমার রাগ একটু কমল। তুই কি সত্যিই মমতাকে বিয়ে করতে চাস? ঘাড় নাড়ল। হ্যাঁ, মা। আমরা দুজন পরস্পরকে খুব ভালোবাসি। কতদিন ধরে চলছে এই ব্যাপারটা? প্রায় ২ বছর। জয় মাথা নিচু করে বলল। আর আমাকে একবারও বলিসনি? আমি আবার রেগে গেলাম। তোমাকে বলার সাহস পাইনি। ভেবেছিলাম তুমি রাগ করবে যে আমি এত ছোট বয়সে বিয়ের কথা ভাবছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তো এখন কোথা থেকে সাহস পেলি? আমার দিকে তাকালো। মা, আমি কালকে মমতার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। আমি চাই তুমি আমার সাথে যাও। আমি চমকে উঠলাম। কি? একদিন আগে আমাকে বলছিস? এত তাড়া কিসের? আমার হাত ধরল। মমতার বাবা একটা বড় চাকরি পেয়েছেন দুবাইতে। ওনারা আগামী মাসে চলে যাচ্ছেন। প্রফেসর চৌধুরী বলেছেন, যদি আমরা বিয়ে করি, তাহলে মমতাকে এখানে রেখে যাবেন আমাদের সাথে। নইলে ওকে সাথে নিয়ে যাবেন। আমি বুঝতে পারলাম ওর চিন্তা। তুই মমতাকে সত্যিই খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, মা। আমি ওকে হারাতে চাই না। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না।
আমার ছেলে আর ছেলে নেই, সে পুরুষ হয়ে গেছে, সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে। পরদিন সকালে আমরা দুজন বাসে করে প্রফেসর চৌধুরীর বাড়ি গেলাম। আমি কিছুটা নার্ভাস ছিলাম। প্রফেসর চৌধুরী বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক, তার সামনে কি বলব কি করব আমি ঠিক জানতাম না। প্রফেসরের বাড়ি পৌঁছাতেই চমকে গেলাম। এটা কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটি প্রাচীন কায়দার বাংলো, লাল ইটের দেয়াল, বড় বড় জানালা, সামনে বিশাল বাগান, পেছনে পুকুর। এত বড় বাড়ি শহরের মধ্যে আমি কখনো দেখিনি। এটা কি প্রফেসর চৌধুরীর বাড়ি? আমি জয়কে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মা। প্রফেসর চৌধুরী খুব ধনী, তিনি অনেক বই লিখেছেন, পেটেন্ট করেছেন গু। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তিনি কি রাজি হবেন? আমরা তো খুব সাধারণ পরিবার। মা, প্রফেসর চৌধুরী খুব ভালো মানুষ। তিনি কখনো এসব নিয়ে ভাবেন না। চলো ঢুকি। আমরা ঢুকে গেটের ঘণ্টা বাজালাম। একজন দারোজান এসে আমাদের সাথে কথা বলল, তারপর আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরটা আরও সুন্দর, প্রাচীন কায়দার আসবাবপত্র, দেয়ালে বড় বড় ছবি, প্রাচীন পুঁথি, অদ্ভুত সব শিল্পকর্ম। দারোজান আমাদের বসার ঘরে বসতে বলল। স্যার আসছেন বলে সে চলে গেল। মা, আমি কিন্তু ভয় পাচ্ছি, আমার কানে ফিসফিস করল। হ্যাঁ, আমারও ভয় লাগছে। এত বড় বাড়ি, এত বড় লোক, তিনি কি আমাদের সাথে কথাও বলবেন? কিছুক্ষণ পর প্রফেসর চৌধুরী ঘরে ঢুকলেন। দীর্ঘকায়, পাতলা চেহারা, সাদা চুল, বয়স 50-এর উপরে, পরনে ধুতি পাঞ্জাবি। তার চোখ দুটি উজ্জ্বল, কোটরগত, আর ভ্রু দুটি ঘন। নমস্কার, আসুন বসুন, তিনি আমাদের বললেন। আপনারা জয়ের মা, তাই না? আর জয়, তোমার সাথে আমার অনেকবার কথা হয়েছে ফোনে। তোমরা চা খাবে? আমরা চা খেতে চাইলাম। প্রফেসর চৌধুরী একজন কাজের লোককে ডেকে চা আনতে বললেন। তো জয়, তিনি বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? ঘাড় নাড়ল। হ্যাঁ স্যার। কেন? প্রফেসর জিজ্ঞেস করলেন। জয় একটু ধাতস্থ হতে পারল না। মানে? স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা? প্রফেসর হাসলেন। ভালোবাসা কি? এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় নয়। জয় কি বলবে বুঝতে পারল না। আমি জয়ের হাত ধরে সাহস দিলাম। স্যার, আমি বললাম, আমার ছেলে খুব ভালো ছেলে। সে খুব পরিশ্রমী, মেধাবী, সৎ। প্রফেসর আমার দিকে তাকালেন। আপনার নাম কি? সুমিতা স্যার। সুমিতা, তিনি আমার দিকে ঝুঁকে বললেন, আপনাকে কি আমি একটা গোপন কথা বলতে পারি? আমি অবাক হয়ে ঘাড় নাড়লাম। আপনি ইউনিভার্সিটিতে পড়েননি, তাই না? তিনি জিজ্ঞেস করলেন। না স্যার, আমি স্কুলের পর আর পড়াশোনা করিনি। আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে ঘরে বসে সেলাইয়ের কাজ করতে হয়েছে, জয়কে বট করার জন্য। প্রফেসর হাসলেন। আপনার মতো মা আমি খুব কম দেখেছি সুমিতা। আপনি একাই আপনার ছেলেকে বট করেছেন, তাকে ভালো মানুষ করেছেন, তার জন্য ত্যাগ করেছেন। আমি লজ্জা পেয়ে গেলাম। ধন্যবাদ স্যার। কিন্তু প্রফেসর চৌধুরী বললেন, আমার মেয়ে মমতার মধ্যে কিছু সমস্যা আছে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। কি সমস্যা স্যার? জিজ্ঞেস করল। মমতা। অদ্ভুত। প্রফেসর থামলেন। সে অদ্ভুত জিনিস দেখে, অদ্ভুত কথা বলে। জয় বুঝতে পারল না। আমি তো মমতাকে খুব স্বাভাবিক দেখেছি স্যার। হ্যাঁ, বাইরে থেকে সে স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সে অদ্ভুত আচরণ করে। সে বলে যে সে ভবিষ্যৎ দেখতে পায়। আমরা আরও বেশি অবাক হলাম। এছাড়াও, মমতা তোমাকে ভালোবাসে কি না আমি নিশ্চিত নই, প্রফেসর বললেন। কেন স্যার? জিজ্ঞেস করল। কারণ মমতা আমাকে বলেছে যে তোমার আসল উদ্দেশ্য তার সাথে বিয়ে করা নয়, বরং আমাদের পরিবারের সম্পত্তি পাওয়া। ধাতস্থ হতে পারল না। আমি কখনো এমন ভাবিনি স্যার। আমি আপনাদের সম্পত্তি চাই না, আমি শুধু মমতাকে চাই। প্রফেসর চৌধুরী হাসলেন। জানি মমতাও তা জানে। কিন্তু সে তোমাকে পরীক্ষা করতে চায়। পরীক্ষা? জয় বুঝতে পারল না। হ্যাঁ, মমতা বলেছে তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো, তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কি চ্যালেঞ্জ স্যার? জিজ্ঞেস করল। তোমাকে একটা প্রাচীন খড়গ খুঁজে বের করতে হবে। এটা আমাদের পরিবারের প্রাচীন সম্পদ, যা আমার পিতামহ হারিয়ে ফেলেছিলেন। আমরা অবাক হয়ে গেলাম। খড়গ? প্রাচীন সম্পদ? এসব কি ধরনের কথা?
স্যার, আমি বললাম, এটা কেমন ধরনের পরীক্ষা? আমার ছেলেকে কি আপনি বিপদে ফেলতে চান? প্রফেসর চৌধুরী হাসলেন। না, সুমিতা। আমি শুধু জানতে চাই জয় কতটা দৃঢ়প্রতিজ্ঞ, কতটা সাহসী। এই খড়গটি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয় গে। কোথায় আছে এই খড়গ? জয় জিজ্ঞেস করল। আমি জানি না। প্রফেসর সোজা হয়ে বসলেন। আমার পিতামহ মারা যাওয়ার আগে একটা রহস্যময় নোট রেখে গেছিলেন। সেই নোটে লেখা আছে খড়গের অবস্থান। কিন্তু আমরা কেউ সেই রহস্য বুঝতে পারিনি গে। আমি কি সেই নোট দেখতে পারি? জয় জিজ্ঞেস করল। প্রফেসর ঘাড় নাড়লেন। অবশ্যই। আমি এক্ষুনি নিয়ে আসছি গু। প্রফেসর ঘর ছেড়ে চলে গেলেন। মা, এটা কি একটা পাগলামি? জয় আমাকে জিজ্ঞেস করল। হতে পারে কি, আমি ভাবলাম। হয়তো প্রফেসর তোকে পরীক্ষা করছেন। কিংবা হয়তো মমতাই এই ধরনের রোমাঞ্চকর জিনিস পছন্দ করে কি। আমি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করব, মা? আমি জয়ের দিকে তাকালাম। তুই মমতাকে সত্যিই ভালোবাসিস? হ্যাঁ, মা গু। তাহলে গ্রহণ কর। প্রফেসর চৌধুরী ফিরে এলেন, হাতে একটি প্রাচীন দেখতে খাম। তিনি খাম থেকে একটি জীর্ণ কাগজ বের করলেন, তারপর সেটি টেবিলের উপর রাখলেন। এটা আমার পিতামহের নোট। আমরা কাগজের দিকে তাকালাম। এটি প্রাচীন বাংলায় লেখা, কিন্তু কিছু অংশ নষ্ট হয়ে গেছে। আমি এটা পড়তে পারছি না, স্যার, জয় বলল। আমি একটি অনুবাদ করেছি। প্রফেসর একটি আধুনিক কাগজ বের করলেন। কাগজে লেখা ছিল, যে খুঁজবে খড়গ সে খুঁজুক নিজের ভিতরে। সূর্য যখন মাথার উপরে, ছায়া যখন পায়ের নিচে, তখন দাঁড়াও পিতামহের ছবির সামনে। পিতামহের দৃষ্টি অনুসরণ কর। 3টি পদক্ষেপ নাও পূর্ব দিকে। ডান হাতে লাল ফুল নিয়ে 7টি পদক্ষেপ উত্তর দিকে। বাম হাতে সাদা ফুল নিয়ে 9টি পদক্ষেপ পশ্চিম দিকে। অন্ধকারে আলো জ্বালাও, আলোতে অন্ধকার খুঁজো। যে লাফিয়ে যাবে সে পড়ে যাবে। যে ধীরে হাঁটবে সে পৌঁছবে। মায়ের নাম জপ করে 3বার মাটিতে হাত রাখো। সেখানেই পাবে খড়গ, যা হারিয়ে গেছে গু। জয় নোটটি পড়ে অবাক হয়ে বলল, এটা তো একটা ধাঁধা, স্যার। হ্যাঁ, জয়। আমার পিতামহ এই ধরনের ধাঁধা পছন্দ করতেন। আপনি কি এই ধাঁধার উত্তর খুঁজে পাননি, স্যার? আমি জিজ্ঞেস করলাম। আমি চেষ্টা করেছি, সুমিতা। কিন্তু আমি পারিনি। আমার পিতামহের ছবির সামনে দাঁড়িয়েছি, তার দৃষ্টি অনুসরণ করেছি, পূর্ব, উত্তর, পশ্চিম দিকে হেঁটেছি, কিন্তু কিছুই পাইনি গিয়ে। হয়তো আপনি কোথাও ভুল করেছেন, স্যার, জয় বলল। হতে পারে। কিংবা হয়তো এটা শুধুই একটা রূপক, আসলে কোনো খড়গ নেই গি। আমি চেষ্টা করতে চাই, স্যার, জয় বলল। প্রফেসর চৌধুরী তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঠিক আছে, জয়। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তবে মমতাকে এখন দেখা করতে পারবে না। তুমি এই রহস্য সমাধান করলে তারপরেই মমতার সাথে দেখা করতে পারবে গ। আমি রাজি আছি, স্যার, জয় দৃঢ়তার সাথে বলল। আমরা বাড়ি ফিরে এলাম। জয় সারা রাত ধরে সেই নোটটি নিয়ে ভাবতে লাগল। পরদিন সকালে আমাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি। আমাদের আবার প্রফেসর চৌধুরীর বাড়ি যেতে হবে গু। আমরা আবার প্রফেসর চৌধুরীর বাড়ি গেলাম। প্রফেসর আমাদের দেখে খুশি হলেন। কি জয়, তুমি কি ধাঁধার উত্তর খুঁজে পেয়েছ? হ্যাঁ, স্যার। আমাকে আপনার পিতামহের ছবি দেখাবেন? প্রফেসর আমাদের বাড়ির দোতলায় নিয়ে গেলেন। সেখানে একটি বড় ঘর, দেয়ালে অনেক পুরনো ছবি টাঙানো। প্রফেসর একটি ছবির সামনে দাঁড়ালেন। এটা আমার পিতামহ প্রদ্যোৎ চৌধুরী গ। ছবিতে একজন দীর্ঘকায় পুরুষ, বয়স প্রায় 60-এর কাছাকাছি, সাদা দাড়ি, বড় চশমা, তীক্ষ্ণ চোখ, পরনে ধুতি পাঞ্জাবি। স্যার, আপনার পিতামহ কোন দিকে তাকিয়ে আছেন? জিজ্ঞেস করল। দেখা যাচ্ছে না? তিনি সোজা সামনে তাকিয়ে আছেন গু। না, স্যার। তিনি সোজা সামনে তাকাচ্ছেন না। তার দৃষ্টি সামান্য নিচের দিকে, ডান দিকে গু। প্রফেসর চৌধুরী ভালো করে দেখলেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তিনি সামান্য নিচের দিকে, ডান দিকে তাকিয়ে আছেন গু। স্যার, ছবির নিচে ডান দিকে কি আছে? এটা ঘরের কোণ, সেখানে একটা পুরনো আলমারি আছে গি। আমরা কি সেই আলমারিটা দেখতে পারি? আমরা আলমারির কাছে গেলাম। এটি একটি প্রাচীন কাঠের আলমারি, বেশ জীর্ণ অবস্থায়। এখন নোটে লেখা আছে, পিতামহের দৃষ্টি অনুসরণ কর, 3টি পদক্ষেপ নাও পূর্ব দিকে, জয় বলল। ঠিক আছে, আমাদের লাল ফুল কোথায় পাবো? পূর্ব দিকে যাই, জিজ্ঞেস বললেন। স্যার, 3 জন বাগানে লাল গোলাপ আছে।
এখন ডান হাতে লাল ফুল নিয়ে 7টি পদক্ষেপ প্রফেসর নিচে নেমে গেলেন, কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে ফিরে এলেন। এই নাও, তিনি জয়কে দিলেন। জয় ডান হাতে গোলাপ নিয়ে 7 পা উত্তর দিকে হাঁটল। এবার বাম হাতে সাদা ফুল নিয়ে 9টি পদক্ষেপ পশ্চিম দিকে, জয় বলল। সাদা ফুল, প্রফেসর ভাবলেন। আমার বাগানে বিভিন্ন রঙের ফুল আছে, সাদাও আছে গু। আবার তিনি নিচে নেমে গেলেন, ফিরে এলেন একটি সাদা চন্দ্রমল্লিকা নিয়ে। বাম হাতে সেটি নিয়ে 9 পা পশ্চিম দিকে হাঁটল। এখন আমরা কোথায় আছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা ঘরের মাঝামাঝি জায়গায় আছি, প্রফেসর বললেন। এখন নোটে লেখা আছে, অন্ধকারে আলো জ্বালাও, আলোতে অন্ধকার খুঁজো, জয় বলল। এর মানে কি? প্রফেসর জিজ্ঞেস করলেন। চারদিকে তাকাল। স্যার, এখানে কোনো আলো আছে? হ্যাঁ, ঠিক আমাদের মাথার উপরে একটা ঝাড়বাতি আছে গি। আমরা কি সেটা জ্বালাতে পারি? প্রফেসর দেয়ালের একটা সুইচ টিপলেন, ঝাড়বাতি জ্বলে উঠল। এখন আলোতে অন্ধকার খুঁজো, জয় বলল। আলোর মধ্যে অন্ধকার কোথায় থাকতে পারে? আমরা 3 জন মাথা উপরে তুলে ঝাড়বাতি দেখতে লাগলাম। স্যার, ঝাড়বাতির মধ্যে কি কোনো অন্ধকার জায়গা আছে? জিজ্ঞেস করল। প্রফেসর চৌধুরী মাথা নাড়লেন। না, এটা একটা সাধারণ ঝাড়বাতি। জয় একটু ভেবে বলল, আলোর ঠিক নিচে কি থাকে স্যার? ছায়া, আমি বললাম। ঠিক, সূর্য যখন মাথার উপরে, ছায়া যখন পায়ের নিচে, এটার সাথে মিলে যাচ্ছে। উত্তেজিত হয়ে বলল। তাহলে আমরা কি মেঝের দিকে তাকাব? প্রফেসর জিজ্ঞেস করলেন। আমরা 3 জন মেঝের দিকে তাকালাম, কিন্তু সেখানে শুধু একটা পুরনো কার্পেট ছিল। এই কার্পেটটা কি খুব পুরনো স্যার? জিজ্ঞেস করল। হ্যাঁ, এটি আমার পিতামহের আমলের, প্রফেসর উত্তর দিলেন। আমরা কি এটা সরাতে পারি? প্রফেসর ঘাড় নাড়লেন। 3 জন মিলে কার্পেট সরালাম। কার্পেটের নিচে মেঝেতে কিছু সংখ্যা ও শব্দ লেখা ছিল। 7911113, যার ব্যবধান 3, জয় পড়ল। এগুলো মৌলিক সংখ্যা, প্রফেসর বললেন। এবার নোটে লেখা আছে, যে লাফিয়ে যাবে সে পড়ে যাবে। যে ধীরে হাঁটবে সে পৌঁছবে, জয় বলল। এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি মনে করি এর মানে আমাদের ধীরে ধীরে এগোতে হবে, সংখ্যাগুলো অনুসরণ করে, জয় বলল। তাহলে আমাদের এখন কোন সংখ্যায় যেতে হবে? প্রফেসর জিজ্ঞেস করলেন। 7911113, তারপর কি আসবে? জয় ভাবতে লাগল। প্রতিটা সংখ্যার মধ্যে ব্যবধান 2। তাহলে পরের সংখ্যা হবে 15, কিন্তু 15 মৌলিক সংখ্যা নয়। পরের মৌলিক সংখ্যা হবে 17। ঠিক, প্রফেসর বললেন। কিন্তু এখানে তো 17 লেখা নেই, আমি বললাম। হয়তো আমাদের কার্পেটের আরও বাইরে যেতে হবে, জয় বলল। আমরা কার্পেট আরও সরালাম। সেখানে সত্যিই 17 লেখা ছিল। এবার শেষ লাইন, মায়ের নাম জপ করে 3 বার মাটিতে হাত রাখো, জয় বলল। মায়ের নাম কি? আমি জিজ্ঞেস করলাম। আপনার পিতামহের মায়ের নাম কি ছিল স্যার? জয় প্রফেসরকে জিজ্ঞেস করল। আমার পিতামহের মায়ের নাম ছিল অপর্ণা, প্রফেসর উত্তর দিলেন। 17 সংখ্যার উপর হাত রেখে 3 বার বলল, অপর্ণা, অপর্ণা, অপর্ণা গু। কিছুই হল না। অদ্ভুত, প্রফেসর বললেন। কিছু হওয়ার কথা ছিল। স্যার, আপনার পিতামহের মাকে কি অন্য কোনো নামেও ডাকা হতো? জিজ্ঞেস করল। প্রফেসর একটু ভেবে বললেন, আমার মনে পড়ছে, পরিবারের লোকেরা তাকে অপু বলে ডাকত। আবার হাত রেখে 3 বার বলল, অপু, অপু, অপু। হঠাৎ মেঝে থেকে একটা শব্দ হল, 17 সংখ্যার নিচে একটা ছোট্ট দরজা খুলে গেল। ভগবান, প্রফেসর বিস্ময়ে চিৎকার করে উঠলেন। দরজার ভেতরে একটা সিন্দুক। সিন্দুকে একটি প্রাচীন দেখতে খড়গ, তার হাতলে মণিমুক্তা বসানো। এটাই সেই খড়গ, প্রফেসর বিস্ময়ে বললেন। এতদিন এটা এখানেই লুকানো ছিল। তুমি সফল হয়েছ, আমি খুশি হয়ে বললাম। প্রফেসর খড়গটি তুলে নিলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি অভিভূত হয়ে পড়েছেন। তুমি আমাদের পরিবারের একটা প্রাচীন হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে এনেছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। তাহলে এখন আমি কি মমতার সাথে দেখা করতে পারি? প্রফেসর ঘাড় নাড়লেন। অবশ্যই। মমতা নিচে আছে, তোমার জন্য অপেক্ষা করছে গি। আমরা নিচে নামলাম। লাইব্রেরি ঘরে একটি মেয়ে বসে বই পড়ছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়াল। মমতা খুব সুন্দর দেখতে, লম্বা, রোগা, ধ্যানগম্ভীর মুখ, বড় বড় চোখ, লম্বা চুল। হাই মমতা বলল। তুমি আমার পরীক্ষায় পাস করেছ। মমতা, তুমি সব জানতে? অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি ভবিষ্যৎ দেখতে পাই, জয়।
আমি জানতাম তুমি খড়গ খুঁজে পাবে। আমি জানতাম তুমি আমার পরীক্ষায় পাস করবে গে। তাহলে তুমি আমাকে এই পরীক্ষা দিলে কেন? কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছিলাম যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো, মমতা বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি, মমতা, জয় বলল। আমিও তোমাকে ভালোবাসি, উ। প্রফেসর চৌধুরী এগিয়ে এসে বললেন, তোমাদের দুজনের বিয়েতে আমার আপত্তি নেই। কিন্তু মমতা, তুমি কি এখনও আমাদের সাথে দুবাই যেতে চাও? মমতা তার বাবার দিকে তাকাল। বাবা, আমি ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানি আমার জায়গা এখানে, জয়ের সাথে। আমি এখানেই থাকব। প্রফেসর ঘাড় নাড়লেন। ঠিক আছে মমতা। তোমার বিয়ের আয়োজন করে তারপর আমরা দুবাই যাব। একটা মিনিট, আমি বললাম। আমার একটা প্রশ্ন আছে। প্রফেসর, আপনি কেন জয়কে সেই প্রথম দিন বললেন যে মমতা অদ্ভুত, সে ভবিষ্যৎ দেখতে পায়? প্রফেসর হাসলেন। আমি জয়কে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, সুমিতা। দেখতে চেয়েছিলাম সে সত্যিই মমতাকে যে কোনো অবস্থায় গ্রহণ করতে প্রস্তুত কি না আগে। আর আমার প্রশ্ন, জয় বলল, মমতা, তুমি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পাও? মমতা হাসল। সত্যি। আমি বিশেষ একটা মানুষ, জয়। আমি সবার মতো নই। আমি দেখতে পাই এমন জিনিস যা অন্য কেউ দেখতে পায় না। আমি ভবিষ্যৎ দেখতে পাই, আমি অন্যদের মনের কথা বুঝতে পারি। যেমন, আমি জানি এখন তোমার মা ভাবছেন জয় কি সত্যিই এই মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুত। আমি চমকে উঠলাম। মমতা ঠিকই বলেছিল, আমি সত্যিই তাই ভাবছিলাম। ভয় পাবেন না আন্টি, মমতা আমার দিকে তাকিয়ে বলল। আমি জয়কে খুব ভালোবাসি। আমি তাকে সুখী করব। আমি মাথা নাড়লাম। আমি জানি মমতা। আমিও তোমাকে পছন্দ করি গিয়ে। এভাবেই জয় ও মমতার বিয়ের ব্যাপারটা ঠিক হয়ে গেল। 1 মাস পর তাদের বিয়ে হল। প্রফেসর চৌধুরী ও তার স্ত্রী দুবাই চলে গেলেন, আর জয় ও মমতা আমাদের সাথে থাকতে লাগল। তবে এখানেই গল্প শেষ নয়। বিয়ের কয়েক মাস পর একদিন সকালে মমতা আমাকে বলল, আন্টি, আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে গু। কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। এই বাড়িতে একটা অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে গি। আমি মমতার কথা বিশ্বাস করি না, তাই তার কথা উড়িয়ে দিলাম। কিন্তু একই রাতে আমাদের বাড়িতে আগুন লেগে গেল। আমরা 3 জন কোনোরকমে প্রাণে বেঁচে গেলাম, কিন্তু বাড়িটি পুড়ে ছাই হয়ে গেল। তুমি জানতে, তাই না? আমি মমতাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ আন্টি। আমি স্বপ্নে দেখেছিলাম গু। প্রফেসর চৌধুরী খবর পেয়ে চলে এলেন। তিনি আমাদের তার বাড়িতে থাকতে নিয়ে গেলেন। সেই দিন থেকে আমি মমতার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠলাম। সে সত্যিই অসাধারণ একজন মানুষ, যার কাছে বিশেষ ক্ষমতা আছে। আজ আমরা সবাই প্রফেসর চৌধুরীর বাড়িতে থাকি। ও মমতার একটি ছেলে হয়েছে, তার নাম রাজীব। ছোট রাজীবও মমতার মতো বিশেষ ক্ষমতা পেয়েছে। সে ছোট বয়স থেকেই অদ্ভুত জিনিস দেখতে পায়, অদ্ভুত কথা বলে। আমি এখন বুঝতে পারি, আমাদের জীবনে অনেক রহস্য আছে যা আমরা কল্পনাও করতে পারি না। মমতার মতো মানুষেরা এই রহস্যের একটি অংশ। তারা আমাদের সাধারণ জগতের নিয়মের বাইরে। মমতা এখন প্রায়ই আমাকে বলে, আন্টি, আপনি আমাদের জীবনে একটি বড় ভূমিকা পালন করেছেন। আপনি না থাকলে আর আমি কখনো মিলিত হতাম না গি। আমি তাকে বলি, না মমতা। এটা তোমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তুমি জানতে তোমরা একদিন মিলিত হবে গু। মমতা হাসে। হ্যাঁ আন্টি। আমি সেটা জানতাম। কিন্তু আমি আরও জানি, এটা শুধু শুরু। আমাদের জীবনে আরও অনেক রহস্য, আরও অনেক আশ্চর্য অপেক্ষা করছে। ভবিষ্যৎ অদ্ভুত, আশ্চর্যজনক ও রহস্যময়। আমি মমতার কথা শুনে ভাবি, সত্যিই আমাদের জীবনে কত কিছুই না ঘটতে পারে, যার কথা আমরা কল্পনাও করি না। জীবন একটি রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে নতুন আশ্চর্য অপেক্ষা করে। এই গল্পটি শেষ করতে গিয়ে আমি ভাবি জয়ের সেই প্রথম রাতের কথা, যখন সে এসে আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। কি অদ্ভুত, কি অবিশ্বাস্য সেই মুহূর্ত ছিল। আমি কখনো ভাবিনি সেই মুহূর্ত থেকে শুরু হয়ে এতটা দূর আমরা চলে আসব। জীবন যেন একটি অদৃশ্য নদী, যার গতিপথ কেউ জানে না, যে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। আমরা শুধু সেই নদীতে ভেসে যাই, কখনো মন্থর, কখনো দ্রুত, কখনো ঘূর্ণিতে পড়ে, কখনো শান্ত জলে। মমতা বলে, আন্টি, আপনি জীবনকে ভয় পান না। জীবন যেমন আসে তেমন গ্রহণ করুন। আমি ভবিষ্যৎ দেখতে পাই, আমি জানি আমাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে গি। আমি মমতার কথা মানি।
আজ আমি বুঝতে পারি জীবনে সবকিছুই ঘটে একটা কারণে, যদিও আমরা সব সময় সেই কারণ বুঝতে পারি না। আমাদের যাত্রা চলতে থাকে, রহস্য উন্মোচিত হতে থাকে, আর আমরা শিখতে থাকি, বাড়তে থাকি, পরিপূর্ণ হতে থাকি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে।
মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার।
সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ। তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল।
ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর! এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম, আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর, আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে?
চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা ছটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল।
সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না।
হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে।
প্রতিদিন সকালে ৩ ঘণ্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। ২ বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। ৭ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। ১.৫ বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল ১০,০০০ টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গু। শুক্রবার। তোমার বাবা সামলাবে গু। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন ১০ বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে ১৫,০০০ টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। ২ সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। ২ পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন।
আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল ৩ মাস পর। এই ৩ মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। ৮ম অধ্যায়, নতুন পথ। ৩ মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। ২ পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। ২ রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া ৫,০০০ টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও ১ বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,০০০। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। ৯ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল।
সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র ৬ মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ১০ম অধ্যায়, আলোর দিকে। ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল।
এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন, সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা।
সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব